প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান 12তম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমি সঠিক সময়ে হাজির হয়েছি। তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও। আজকে আমরা জীবের বংশগতি অধ্যায়ে যা আলোচনা করব তা হচ্ছে, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম, যেহেতু অধ্যায় ছিল জীবের বংশগতি ও বিবর্তন, গত ক্লাসে পড়িয়েছি বংশগতি বস্তু সম্পর্কে, যেমন ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো জিনের একটু অংশ বাকি রয়ে গিয়েছিল, তো আজকে সেখান থেকেই আমরা আলোচনা করব। তো বলেছিলাম যে জিন, কতগুলো জিন একত্রে একটি বৈশিষ্ট্য প্রকাশ করে, আবার একটি জিন একাধিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। আজকে দেখব যে জিনের যে এই বিভিন্ন সংস্করণ, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন রকম যে বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা কিভাবে সম্ভব। একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্ন রূপে বা মাত্রায় প্রকাশ করতে পারে। আর এই যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য প্রকাশ, এটা সর্বপ্রথম গ্রেগর জোহান মেন্ডেল 1866 সালে এই জিন সম্পর্কে আলোচনা করেছিলেন। এই জিন এর সাথে পরিচিত হয়েছিলেন। গ্রেগর জোহান মেন্ডেল সালে গ্রেগর জোহান মেন্ডেল এই জিনটা কিভাবে জিনের সাথে পরিচিত হয়েছিল, তা হচ্ছে মটরশুঁটি নিয়ে গবেষণাকালে বংশগতির ধারক ও বাহক রূপে যে ফ্যাক্টরের কথা বলেছিলেন, তা আজ জিন রূপে পরিচিত হয়েছে। এই জন্যই গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন? গ্রেগর জোহান মেন্ডেল গবেষণাকালে বংশগতির ধারক ও বাহক রূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছিলেন, সেটি আজ জিন নামে পরিচিত। এই জন্যই গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার সাথে স্পিকার নেই, তাই আমি একটু মোবাইলের কাছে এসে বলতেছিলাম। তো এটা গ্রেগর জোহান মেন্ডেল যে ফ্যাক্টরের কথা বলেছিলেন, আমরা একটু এই ফ্যাক্টর সম্পর্কে জানব। মেন্ডেল একটি লম্বা ও একটি খাটো মটর গাছ নিয়ে কৃত্রিম উপায়ে পরাগরেণু খাটো গাছের গর্ভমুণ্ডে এবং খাটো গাছের পরাগরেণু লম্বা গাছের গর্ভমুণ্ডে স্থানান্তর করেন এবং এদের প্রজনন ঘটান। আবার বাইরে থেকে যেন কোনো পরাগরেণু আসতে না পারে, তারও যথাযথ ব্যবস্থা নেন। যেহেতু লম্বা গাছের জিন, যেমন আমি বলেছি যে লম্বা গাছের পরাগরেণু খাটো গাছের মধ্যে এবং খাটো গাছের পরাগরেণু লম্বা গাছের মধ্যে স্থানান্তর করে পরাগায়ন ঘটান এবং বাইরে থেকে কোনো পরাগরেণু যেন না আসতে পারে, সেই ব্যবস্থা নেন। সেই ক্ষেত্রে উনি কি লক্ষ্য করেন? প্রথম বংশধর উদ্ভিদ অর্থাৎ F1 উদ্ভিদ, এই উদ্ভিদ বংশধরে দেখা গেছে যেহেতু লম্বা বৈশিষ্ট্যই হচ্ছে প্রকট, সেক্ষেত্রে ক্রস ঘটালে দেখা যায় এই ক্যাপিটাল টি স্মল টি এর সাথে যখন ক্রস ঘটায় তখন ক্যাপিটাল এবং স্মল টি দেখা যায়।
আবার এই ক্যাপিটাল টি এবং ওই ক্যাপিটাল এই স্মল টি এর সাথে ক্রস ঘটালেও দেখা যাবে ক্যাপিটাল টি রয়ে গেছে, অর্থাৎ প্রথম বংশধর উদ্ভিদে লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই দুইটা ক্যাপিটাল টি এবং দুইটা স্মল টি কেন নেওয়া হয়েছে সেটা তোমাদের মধ্যে কি কোনো প্রশ্ন আছে? কারণ হচ্ছে জনন কোষে একজোড়া ক্রোমোজোম থাকে, এই পিতা থেকে একজোড়া ক্রোমোজোম আসবে, মাতা থেকে একজোড়া ক্রোমোজোম আসবে, সেজন্যই ডাবল টি এবং স্মল লেটারে ডাবল টি রয়েছে। এখন দ্বিতীয়বার যেহেতু প্রথমবার সবগুলোই প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ লম্বা উদ্ভিদ জন্মগ্রহণ করেছে, সেই ক্ষেত্রে এদের মধ্যে আবার অন্য কোনো জিনগত পরিবর্তন আছে কিনা তা লক্ষ্য করার জন্য এদের মধ্যে আবার ক্রস ঘটানো। তখন দেখা যায় যে এক্ষেত্রে চারটা উদ্ভিদের মধ্যে তিনটি উদ্ভিদেই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, তার মধ্যে দুটিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে এবং একটি উদ্ভিদ খাটো হয়েছে। অর্থাৎ প্রথম উদ্ভিদে প্রকট বৈশিষ্ট্য হলেও দ্বিতীয় উদ্ভিদে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। মেন্ডেলের এই তত্ত্ব উদ্ভিদ ও প্রাণীর সুপ্রজননে প্রয়োগ করা হয়, অর্থাৎ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণীর মধ্যে নিয়ন্ত্রিত যৌন প্রজনন ঘটিয়ে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন বংশধর সৃষ্টি করা হয়। এদের মধ্যে থেকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বেছে নিয়ে সুপ্রজননের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করা হয়। বর্তমানে উন্নত জাতের শস্য উৎপাদনের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন আমরা বিভিন্ন শস্য, যেমন বলা হয়ে থাকে সবজি সবজির ক্ষেত্রে বা কোনো শস্যর ক্ষেত্রে, যেমন হাইব্রিড, এই হাইব্রিড শস্যগুলো কিভাবে আসছে বিভিন্ন রোগমুক্ত, অধিক লাভের জন্য, লাভবান হওয়ার জন্য, তারপরে হচ্ছে বড় আকৃতিতে বড় এবং সুস্থ শস্য বা ফল উৎপাদনের জন্যই মূলত এই পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই জিনের এই অংশটুকুই বাকি ছিল। এখন আমি ডিএনএ এর রেপ্লিকেশন বা অনুলিপন আলোচনা করব। ডিএনএ এর রেপ্লিকেশন বা অনুলিপন, ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন। ডিএনএ অনুলিপন এটা কিভাবে হয়ে থাকে? অর্থাৎ একটি ডিএনএ অণু থেকে আরেকটি ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। ডিএনএ এটা কোন পদ্ধতিতে হয়ে থাকে? ডিএনএ অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। এখন এই ডিএনএ অনুলিপন অর্ধ রক্ষণশীল কেন বলা হয়? অর্ধ রক্ষণশীল পদ্ধতি কেন বলা হয় আমি একটু পরেই বলবো। আমি একটা ছবি এঁকে নিই। এখানে
এই ডিএনএ অংশটা হচ্ছে পুরাতন। এই ডিএনএ অংশে দ্বিসূত্র বা ডাবল হেলিক্সের সূত্রটা ভেঙে অর্ধেক অংশ আলাদা হয়ে যায় এবং অন্য একটি ডিএনএর একটা সূত্র এই অংশের সাথে, একটা হেলিক্সের সাথে, আবার অন্য আরেকটি ডিএনএর একটা হেলিক্স, একটা সূত্র এই অংশের একটা সূত্রের সাথে সংযুক্ত হয়। এই অংশটা হচ্ছে পুরাতন এবং এই অংশটা হচ্ছে নতুন। সেই জন্যই এইভাবে যে ডিএনএ এর অনুলিপন সংঘটিত হয়ে থাকে। এই কারণেই মূলত ডিএনএকে অর্ধ রক্ষণশীল পদ্ধতি বলা হয়ে থাকে। এখন এই যে ডিএনএ এর অংশটুকু আলাদা হয়ে গেছে, সেটা কিভাবে পৃথক হলো, অর্থাৎ ভিতরে তাদের যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল এটা ভেঙে, এখানে যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল এই হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে গিয়ে আলাদা হয়ে যায়। তখন কোষের ভিতর ভাসমান নিউক্লিওটাইডগুলো, যেমন গত ক্লাসে বলেছিলাম এডিনিনের সাথে থায়ানিন, থায়ানিনের সাথে এডিনিন, আবার সাইটোসিনের সাথে গুয়ানিন, গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে সূত্র দুটি তার পরিপূরক নতুন সূত্র তৈরি করে। ডিএনএ এর দুটি সূত্রের ভিতর একটি সূত্র পুরাতন রয়ে যায়, তার সাথে একটি নতুন সূত্র যুক্ত হয়ে পরিপূর্ণ ডিএনএ অণু সৃষ্টি করে। অর্ধেক পুরাতন এবং অর্ধেক নতুন দিয়ে এই পদ্ধতি সংগঠিত হয় বলে ডিএনএ এর গঠন পদ্ধতিকে অর্ধ রক্ষণশীল পদ্ধতি বলা হয়। আমি আগের ক্লাসেই বলেছি যে 1956 সালে ওয়াটসন ও ক্রিক এই ধরনের ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব করেন। ওয়াটসন ও ক্রিক, ওয়াটসন এবং ক্রিক 1956 সালে এই ধরনের ডিএনএ অনুলিপন প্রক্রিয়া প্রস্তাব করেন। এরপরে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট কেন করা হয়? ডিএনএ টেস্ট করা হয়, এটা যেহেতু একটা জটিল প্রক্রিয়া, সব ক্ষেত্রে বা অতি প্রয়োজন না হলে এই ডিএনএ টেস্টটা করা হয় না। যেমন কারো সন্তান হারিয়ে গেছে, এখন এই সন্তান পাওয়া গেছে, অনেকদিন পর পাওয়া গেছে। এই সন্তানকে 4 জন মা নিজের সন্তান বলে দাবি করছে। আসলে প্রকৃতপক্ষে তার মাকে বাইরে থেকে বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করা হয়, অর্থাৎ সন্তানের ডিএনএ এবং ওই 4 জন মায়ের ডিএনএ টেস্ট করা হয়, সেক্ষেত্রে সন্তানের ডিএনএর সাথে 4 জন মহিলার সাথে সবচেয়ে বেশি পরিমাণে ডিএনএ এর অণুর গঠনের মিল পাওয়া যাবে, সেক্ষেত্রেই ধরে নেওয়া হবে ওই মহিলার সাথে সন্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত ডিএনএ টেস্ট করা হয় এ কারণে যে ডিএনএ এর বৈশিষ্ট্যসমূহের মিল সর্বাধিক যার সাথে রয়েছে, এবং এই মিলকরণ করার জন্যই এটা কখন কোন ক্ষেত্রে করা হয়? অপরাধী শনাক্তকরণে, তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন পরিচয় পাওয়ার জন্য, এই ধরনের ক্ষেত্রে মূলত ডিএনএ টেস্ট করা হয়ে থাকে। এই ডিএনএ টেস্ট মূলত হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, অর্থাৎ ডিএনএ টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকেই বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এছাড়াও এর আরও কিছু নাম আছে, যেমন ডিএনএ টাইপিং, ডিএনএ টেস্টিং, এগুলো বলা হয়।
এখন এই ডিএনএ টেস্ট করার জন্য কিছু নমুনা সংগ্রহ করতে হয়। এই নমুনাগুলো কি কি, কোথা থেকে ডিএনএ টেস্ট করা হয়? যেমন এক ব্যক্তি মারা গেছে 1 বছর আগে, তাকে তার ডিএনএ টেস্ট করা হবে। সেক্ষেত্রে তার ওখান থেকে তো কিছুই, হাড় ছাড়া কিছুই পাওয়া যাবে না। তো ওই ব্যক্তির হাড় থেকেও আমরা ডিএনএ টেস্ট করে তথ্য জানতে পারি। এছাড়া আছে দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য বা টিস্যু, এগুলো থেকেও মূল্যবান জৈবিক নমুনা সংগ্রহ করা যায়। অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকেও সংগ্রহ করা জৈবিক নমুনার ডিএনএ নকশাকে সন্দেহভাজনের কাছ থেকে নেয়া রক্ত বা জৈবিক নমুনার ডিএনএ নকশার সাথে তুলনা করা হয়। এই পদ্ধতিতে প্রথমে নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করে নিতে হয় এবং একাধিক বিভিন্ন এনজাইম দিয়ে ডিএনএগুলো কেটে কেটে ছোট করা হয়। আর এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোফরেসিস। ডিএনএ টেস্টের জন্য মূলত 2টা পদ্ধতি প্রচলিত আছে। এক হচ্ছে ইলেকট্রোফরেসিস, আর 2 হচ্ছে পিসিআর। এটা পরে বলবো। ইলেকট্রোফরেসিস এই বিশেষ পদ্ধতিতে ডিএনএ টুকরোগুলো তাদের দৈর্ঘ্য অনুযায়ী সেলুলোজ কাগজে নাইট্রোসেলুলোজ, কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ প্রোরের সাথে হাইব্রিডাইজ করে এক্স-রে ফিল্মের উপর রেখে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয় এবং অপরস্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল ও অমিল চিহ্নিত করে তুলনা করা হয়। এই পদ্ধতিকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয়। বর্তমানে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এটা ছাড়াও পলিমারেজ চেইন রিঅ্যাকশন পদ্ধতিতেও নিপুণভাবে অল্প নমুনা ব্যবহার করে নির্ভুলভাবে তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে। পিসিআর এই পদ্ধতি, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপ হচ্ছে পলিমারেজ, POLY, পলি চেইন রিঅ্যাকশন। পিসিআর এর পূর্ণরূপ হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এরপর মানুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোসোমের ভূমিকা। যেহেতু জনন কোষে এক জোড়া ক্রোমোজোম থাকে, সেই ক্ষেত্রে পিতার মধ্যে এক জোড়া ক্রোমোজোম থাকে XY, মাতার মধ্যে ক্রোমোজোম থাকে XX। এদের মধ্যে ক্রস ঘটালে দেখা যাবে প্রথম বংশধরে XY, এভাবে আরো ক্রস ঘটালে দেখা যাবে যে XX XY, অর্থাৎ XX মানে হচ্ছে যে মেয়ে হবে এবং XY হচ্ছে ছেলে। একটা প্রশ্ন থাকে মাঝে মধ্যে, সন্তান ছেলে হবে না মেয়ে হবে তার জন্য দায়ী কে, পিতা নাকি মাতা?
পিতার মধ্যে যে ক্রোমোজোম রয়েছে সেটা হচ্ছে XY, মাতার মধ্যে যে ক্রোমোজোম তা হচ্ছে XX। অর্থাৎ সন্তান ছেলে হতে হলে XY ক্রোমোজোমের প্রয়োজন, যে Y ক্রোমোজোম মাতার মধ্যে অনুপস্থিত। তাহলে সন্তান ছেলে হবে না মেয়ে হবে তার জন্য দায়ী কে? অবশ্যই পিতা দায়ী। এরপরে আসি জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি বা অস্বাভাবিকতা। জেনেটিক ডিসঅর্ডার, মানুষের মধ্যে কিছু রোগ ব্যাধি আছে মানুষের মধ্যে কিছু রোগ ব্যাধি আছে যেটা বংশগত হয়ে থাকে। যেগুলোতে মিউটেশন হয় জনন কোষের মাধ্যমে অবস্থিত জিনগুলোতে, এসব রোগগুলোকে বলা হয় সেক্স লিঙ্কড অসুখ। যেহেতু ওয়াই ক্রোমোজোম খুবই ছোট আকৃতির এবং এতে জিনের সংখ্যা খুব কম, তাই বেশিরভাগ সেক্স লিঙ্কড অসুখ হয় এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে। মেয়েদের যেহেতু দুটি এক্স ক্রোমোজোম থাকে সেহেতু মেয়েরা এই ধরনের রোগে সহজে আক্রান্ত হয় না, বড়জোর বাহক হিসেবে বহন করে থাকে। পুরুষের যেহেতু একটি মাত্র এক্স ক্রোমোজোম আছে তাই পুরুষরা সাধারণত এই রোগগুলোতে বেশি ভুগে থাকে, যেমন কালার ব্লাইন্ড, থ্যালাসেমিয়া। কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ, থ্যালাসেমিয়া, এই রোগগুলো জেনেটিক ডিসঅর্ডারের মাধ্যমে হয়ে থাকে। কালার ব্লাইন্ড কি? কালার ব্লাইন্ড হচ্ছে সে কি একদমই চোখে দেখে না, চোখে দেখে। কালার মানে বর্ণ, বর্ণান্ধ অর্থাৎ একটা বর্ণকে কাছাকাছি আরেকটা বর্ণ বলে থাকে বা তার কাছে অন্য আরেকটা কাছাকাছি কালারের মতো মনে হয়ে থাকে। এই ধরনের যে সমস্যা সেটাই হচ্ছে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। কালার ব্লাইন্ড রোগীদের চোখে স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। যদি কারো এই পিগমেন্ট না থাকে তখন লাল আর সবুজ রং পার্থক্য করতে পারে না। আবার একাধিক পিগমেন্ট না থাকার কারণে লাল সবুজ রং ছাড়াও রোগী হলুদ আর নীল রং পার্থক্য করতে পারে না। এটাই হচ্ছে কালার ব্লাইন্ড। এছাড়াও আবার কোনো কোনো ক্ষেত্রে হাই পাওয়ারের ওষুধ খেলে, যেমন বাত রোগের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইনিন, জাতীয় ওষুধ সেবন করলেও অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও চোখের পিগমেন্টেশন নষ্ট হয়ে কালার ব্লাইন্ড হতে পারে। এরপর থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগ রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়, ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। আর এই রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে। যদি কোনো থ্যালাসেমিয়ায় আক্রান্ত
যদি কোনো থ্যালাসেমিয়া রোগের বাহক কোনো মেয়ের থ্যালাসেমিয়া বাহক কোনো ছেলের সাথে বিয়ে হয়, সেক্ষেত্রে তাদের যে সন্তান হবে সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে। আর সেটা এই ধরনের বাহক মানে দুইজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে যদি বিয়ে হয়, সেক্ষেত্রে সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয় বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। যেমন লোহিত রক্তকোষ দু ধরনের প্রোটিন দিয়ে তৈরি, যেমন আলফা গ্লোবিউলিন ও বিটা গ্লোবিউলিন। আলফা গ্লোবিউলিন বিটা গ্লোবিউলিন আলফা গ্লোবিউলিন তৈরির জিন যখন অনুপস্থিত থাকে বা ত্রুটিপূর্ণ হয়, তখন এই থ্যালাসেমিয়া হয়ে থাকে। একইভাবে বিটা থ্যালাসেমিয়া তখনই হয় যখন বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়। এই বিটা থ্যালাসেমিয়াকে কোলির থ্যালাসেমিয়াও বলা হয়। এর লক্ষণ কি? তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের আগেই মায়ের পেটে শিশু মৃত্যু হতে পারে এবং থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের পর প্রথম বছরে জটিল রক্তশূন্যতায় ভোগে। এর চিকিৎসা করলে রোগীদের লৌহ সমৃদ্ধ ফল বা ওষুধ খেতে হয় না, কারণ তা শরীরে জমে গিয়ে বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করে। ফলে জন্ডিস, অগ্নাশয় নষ্ট হলে ডায়াবেটিস ইত্যাদি নানা ধরনের রোগ ও রোগ লক্ষণ দেখা দিতে পারে। আর এই থ্যালাসেমিয়া রোগীর 30 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে এই অধ্যায়টা একটু বড়, তাই 3টা ক্লাসের মাধ্যমে আমি এই অধ্যায়টা সম্পূর্ণ করব। তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। এর পরবর্তী অর্থাৎ 3য় ক্লাসে জৈব বিবর্তন, যেমন জীবের বংশগতি ও বিবর্তন, তো 3য় ক্লাসে আমি বিবর্তন অংশটুকু আলোচনা করব। সবাই বাসায় পড়াশোনা করবে, অবশ্যই আমার লাইভ ক্লাসগুলো দেখবে এবং তোমার বান্ধবীরা যেন দেখতে পারে বা বন্ধু বান্ধবরা যেন দেখতে পারে, তাকে সহপাঠীদের সহযোগিতা করার জন্য অবশ্যই লাইভ ক্লাসটুকু শেয়ার করে জানাবে, তারাও উপকৃত হবে। তো এই ছিল আজকে আমার ক্লাস। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।